তো যদি আমি পদার্থ নিয়ে বলতে চাই, তাহলে পদার্থ কি? তোমরা জানো আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই বিভিন্ন ধরনের পদার্থ। আমরা পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী জানি যে এগুলো কঠিন, তরল, গ্যাসীয়, আর একটা বিশেষ অবস্থা আছে প্লাজমা। তো এগুলো পদার্থের অবস্থা। আর আমাদের যে রসায়নের বিজ্ঞানী, তাদের মতে পৃথিবীর সকল কিছুই পরমাণু ও অণু দ্বারা গঠিত। এখন পরমাণু ও অণু কি? আমাদের পরমাণু ও অণু বোঝার আগে মৌলিক ও যৌগিক পদার্থ বুঝতে হবে। যেমন একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হলো ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস মনে করতেন, ডেমোক্রিটাসের আরো আগে যারা ছিলেন, যেমন অ্যারিস্টটল প্রথমে ধারণাটা দিয়ে গেছিলেন যে পৃথিবীর প্রায় যত কিছু আছে সবকিছুই মাটি, পানি, বাতাস, আগুন, এগুলো দ্বারা সবকিছু গঠিত। কিন্তু এই সব ধারণার বাইরে বিপরীতে এসে ডেমোক্রিটাসই প্রথম বলেন যে পৃথিবীর সকল কিছুই পরমাণু ও অণু দ্বারা গঠিত। তিনি মূলত পরমাণু ও অণু কথাটা, তিনি পরমাণুর ধারণাটা প্রথম দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। তারপর আসলেন জন ডাল্টন। জন ডাল্টনও এরকম বোঝালেন যে পৃথিবীর সকল কিছুকেই ভাঙলে সেখান থেকে ক্ষুদ্রতম, প্রত্যেকটারই ক্ষুদ্রতম একক আছে, মানে ভাঙলে ওটার ক্ষুদ্রতম একক পাওয়া যাবে। ক্ষুদ্রতম একক কি, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো। তো তিনিও সেটার নাম দিলেন অ্যাটম। তারপর দেখা গেল যে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দেখলেন যে এই পরমাণুগুলো, তারা বলেছিলেন পরমাণু অবিভাজ্য। ডেমোক্রিটাস, জন ডাল্টন তারা বলছেন এই যে পরমাণুগুলো, এগুলো সব অবিভাজ্য, মানে এগুলোকে ভাঙা যাবে না, এগুলো সবচেয়ে ক্ষুদ্রতম। কিন্তু তারপর আরো বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে না, পরমাণুগুলো অবিভাজ্য ঠিক আছে, কিন্তু এগুলো নির্দিষ্ট কিছু কণিকা দ্বারা গঠিত। আর এই কণিকাগুলো তিন ধরনের। কি কি সেগুলো? কণিকাগুলো তিন ধরনের, সেগুলো হলো মৌলিক কণিকা তিন ধরনের: স্থায়ী মৌলিক কণিকা, তারপর রয়েছে অস্থায়ী মৌলিক কণিকা, তারপর রয়েছে কম্পোজিট মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা কি? স্থায়ী মৌলিক কণিকা হলো এই যে আমাদের মৌলগুলো। মৌল কি বা মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হলো আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের পদার্থ আছে। এর মধ্যে নির্দিষ্ট সংখ্যক কিছু পদার্থ আছে যেগুলোকে আর ভাঙলে শুধুমাত্র ওইটাই পাওয়া যাবে। যেমন আমি যদি তোমাকে বলি পানি, H2O। H2O এটা একটা পানির অণু। অণু কি বা একটা অণু কিভাবে বুঝলাম আমি? দেখো, আমি যদি তোমাকে বলি এখানে তুমি একটা বড় পাত্র নিছো, মনে করো তোমার বাসার জগ নিছো, যেখানে পানি রাখা যায় মোটামুটি 500 মিলি। তারপর সেখান থেকে তুমি তার চেয়ে ছোট আরেকটা গ্লাসে পানি ঢাললা, যেখানে পানি আছে 100 মিলি। তার চেয়ে ছোট আরেকটা গ্লাস নিলা, যেখানে পানি রাখা যাবে 5 ml। তারপর আরো ছোট একটা গ্লাস নিলা, যেখানে বা গ্লাস বা পাত্র নিলে যেখানে পানি নেওয়া যায় 1 মিলি। এভাবে নিতে নিতে দেখো এই 500 মিলি পানিতে পানির যে ধর্ম বা বৈশিষ্ট্য, এই 100 মিলি পানিতেও পানির একই বৈশিষ্ট্য। পানির পরিমাণ কমেছে কিন্তু বৈশিষ্ট্য কিন্তু কমেনি। এটাও H2O, এটাও H2O। তারপর আমি সেখান থেকে কমিয়ে দিলাম 5 ml, সেখান থেকে কমিয়ে দিলাম 1 ml। এই 1 ml পানির যে বৈশিষ্ট্য, পানির যা রূপ, ধরন, কালার, আর এই 500 ml পানির বৈশিষ্ট্য, ধরন কিন্তু একই রকম। তাহলে এই 500 মিলির ক্ষুদ্রতম রূপ পেলাম আমরা 1 মিলি। কিন্তু এই 1 মিলি পানির ক্ষুদ্রতম রূপ নয়। এই পানিকে আরো ছোট ছোট আকারে ভাগ করা যায়। এই পানিকে অনেক অনেক ক্ষুদ্রতম করলে, মানে এত ছোট যার পর পানিকে আলাদা করা যাবে না। সেই ক্ষুদ্রতম এককটা, পানির ক্ষুদ্রতম একক, যেখানে এটাকে ভাঙলে ভাঙলে পাওয়া যাবে শুধুমাত্র এরকম তিনটা পরমাণু।
একটা অক্সিজেন, এই দুইটা হাইড্রোজেন। যখন এরকম আকারে পাওয়া যাবে, যার পর পানিকে আর ক্ষুদ্রতম এককে পরিণত করা যাবে না। এই যে ক্ষুদ্রতম আমি তোমাকে দেখাইলাম, পানির সবচেয়ে ক্ষুদ্রতম কণা যেটা, সেটাকে কিন্তু খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, অনেক সময় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে। আচ্ছা, তাহলে পানির এই ক্ষুদ্রতম একটা কণাকে বলা হয় H2O। পানিকে ভাঙতে ভাঙতে সবচেয়ে ক্ষুদ্রতম যে কণাটা পাওয়া যাবে সেটাই হলো H2O। তাহলে এই ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম একটা যে কণা, সেই কণার যে বৈশিষ্ট্য, এই পুরো 500 মিলি পানির কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য, শুধুমাত্র পরিমাণে পার্থক্য। তাহলে পানির এই সবচেয়ে ক্ষুদ্রতম কণাটাকে বলা হয় পানির একটা অণু। তারপর যদি তুমি এই পানিকে ভেঙে ফেলো, মানে পানির বৈশিষ্ট্য থেকে তখন আলাদা হয়ে যাবে। ছিল H2O, তুমি যদি এই H2O কে ভেঙে ফেলো, পাওয়া যাবে সেখান থেকে হাইড্রোজেন আর অক্সিজেন নামে দুইটা পদার্থ। তাহলে পানিকে ভাঙলে এখান থেকে পাওয়া যাবে হাইড্রোজেন আর অক্সিজেন নামে দুই ধরনের পদার্থ। তারপর যখন আমি অণু থেকে একাধিক পদার্থ পেলাম, তারপর আমি এগুলোকে ভাঙার চেষ্টা করব। এই হাইড্রোজেনকে ভাঙতে 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 এত ক্ষুদ্র করা যাবে যে তারপর সেখান থেকে আর কোনো, মানে সেটাকে আর ভাঙা যাবে না, এত ক্ষুদ্র কণা, এত ক্ষুদ্র একটা কণিকা। সেই একদম ক্ষুদ্রতম কণাটাকে বলা হয় একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে এই যে পানিকে ভাঙলাম, ভাঙার পর একাধিক পরমাণু পেলাম, সেজন্য পানিকে বলা হয় অণু। আর পানিকে ভাঙলে যেহেতু একাধিক পদার্থ পাওয়া যায়, এই জন্য পানিকে বলা হয় যৌগিক পদার্থ। আমরা মৌলিক আর যৌগিক পদার্থ সম্পর্কে জানবো। মৌলিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, শুধু ওইটাই পাওয়া যাবে। এটা কিন্তু মৌলিক পদার্থের একদম পারফেক্ট সংজ্ঞা না। মৌলিক পদার্থের পারফেক্ট সংজ্ঞা হচ্ছে যে পদার্থ, মৌলিক পদার্থ হলো সাধারণত, দেখো যেমন হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, এটাকে ভাঙলে কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন পাওয়া যাবে, আর কোনো কিছুই পাওয়া যাবে না। এজন্য হাইড্রোজেন হলো একটা পরমাণু। অক্সিজেনকে ভাঙলে তুমি একদম ক্ষুদ্রতম একটা কণিকা বানাও, সেখানে দেখবা শুধুমাত্র সেই ক্ষুদ্রতম কণিকা আর এটার বৈশিষ্ট্য একই। তাহলে সেই ক্ষুদ্রতম কণিকাকে বলা হবে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেনের পরমাণু, তাহলে যেহেতু অক্সিজেনকে ভাঙলে আর অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না, শুধু অক্সিজেনই পাওয়া যাচ্ছে, সেজন্য অক্সিজেন হলো একটা মৌলিক পদার্থ। এরকম মৌলিক পদার্থ আছে মোট 118টা। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এগুলো আবিষ্কৃত হয়েছে। কিছু কিছু মৌলিক পদার্থ পাওয়া গেছে মাটিতে, কিছু আছে বাতাসে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মৌলিক পদার্থগুলো আবিষ্কৃত হয়েছে। সময়ের সাথে সাথে এই মৌলিক পদার্থের সংখ্যা বেড়েছে, কিন্তু বিজ্ঞানীদের ধারণা 118টার উপরে আর মৌলিক পদার্থ নেই। তাহলে মোট মৌলিক পদার্থের সংখ্যা 118টা। অর্থাৎ এই 118টা মৌলিক পদার্থ এরকম রূপে আছে যে এদেরকে যদি তুমি আলাদাভাবে প্রত্যেকটাকে ভাঙো, শুধুমাত্র ওইটাই পাওয়া যাবে। এই মৌলিক পদার্থগুলো তোমাদেরকে শিখতে হবে। তোমাদের বইয়ে এগুলো লিস্ট দেওয়া আছে, অধ্যায় 4 এর পর্যায় সারণীতে দেওয়া আছে, হাইড্রোজেন থেকে শুরু করে। এই মৌলিক পদার্থগুলোর মধ্যে ধাতুর সংখ্যা সাধারণত বেশি, অধাতুর সংখ্যা নির্দিষ্ট, 17টা অধাতু আছে। মৌলিক পদার্থের মধ্যে অধাতু রয়েছে 17টি। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, ধাতু অধাতুর সংখ্যা, ধাতু অধাতু অপধাতু, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তাহলে এই হলো মৌলিক আর যৌগিক পদার্থ। এখন এই মৌলিক পদার্থের সবচেয়ে যেটা ক্ষুদ্রতম কণা, সেটা হলো একটা পরমাণু। এখন আমরা জানবো পরমাণু আর অণু কি। পরমাণুর একদম পারফেক্ট ডেফিনিশন বা বৈশিষ্ট্যটা হচ্ছে এমন: মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকেই মৌলিক পদার্থ বলে, পরমাণু বলে। তাহলে পরমাণুর বৈশিষ্ট্য কি কি পেলাম? পরমাণুর বৈশিষ্ট্য হলো এটা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য
দেখো, তাহলে পরমাণুর বৈশিষ্ট্য আমরা কি কি পেলাম, বা পরমাণুর সংজ্ঞা যদি দিতে চাই কিভাবে দিতে পারবো আমরা? পরমাণুর সংজ্ঞা দিতে চাইলে ঠিক এভাবে হবে পারফেক্ট সংজ্ঞাটা: মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। পরমাণুর ইংরেজি হলো অ্যাটম। আচ্ছা, তাহলে এটা কি বললাম? দেখো, মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, আমি বললাম না 118টা মৌলিক পদার্থ আছে, আমি ধরে নিলাম সেখান থেকে একটা মৌলিক পদার্থ হলো সোডিয়াম। তাহলে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, এই সোডিয়ামকে ভাঙতে 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 এত ছোট করা যাবে, তারপরে সোডিয়ামকে ভাঙা যাবে না, সেই একদম ক্ষুদ্রতম কণাটাই হলো সোডিয়ামের বৈশিষ্ট্য বহন করে। সেই ক্ষুদ্রতম কণাটার যা বৈশিষ্ট্য, এই বড় সোডিয়াম মৌলটার একই বৈশিষ্ট্য। তাহলে এই মৌলকে ভাঙতে ভাঙতে এত ছোট করলে যে কণাটা পাবো সেটাই হলো সোডিয়ামের একটা পরমাণু। তাহলে সেই সোডিয়ামের একটা পরমাণু কিন্তু এই মোট মৌলটার বৈশিষ্ট্য বহন করে, ওইটা যা বৈশিষ্ট্য পুরোটার বৈশিষ্ট্য কিন্তু একই, সেজন্য বলছি এই লাইনটা। তারপর যার স্বাধীন অস্তিত্ব নেই, এই পরমাণুকে তুমি প্রকৃতিতে কোথাও স্বাধীনভাবে পাবে না। প্রকৃতিতে কোথাও এই পরমাণুগুলোকে স্বাধীনভাবে দেখা যায় না, বিরাজ করে না। যেমন আমি যদি বলি যে আমরা অক্সিজেন গ্যাস তো প্রকৃতি থেকে নেই, তার মানে অক্সিজেন গ্যাস প্রকৃতিতে আছে না। আসলে প্রকৃতিতে যে অক্সিজেন আছে সেটা হলো O2, এটা অক্সিজেনের একটা অণু। আর অক্সিজেন পরমাণু হলো শুধুমাত্র O। এই O, এই অক্সিজেনের প্রকৃতিতে কোনো স্বাধীন অস্তিত্ব নেই, এটাকে প্রকৃতিতে দেখা যায় না। যদি তুমি প্রকৃতিতে শুধু অক্সিজেন পরমাণু এনে ছেড়ে দাও, তাহলে সেই অক্সিজেন দ্রুত আরো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে O2 গ্যাস তৈরি করে ফেলবে। প্রকৃতিতে তুমি একটা সোডিয়াম পরমাণু এনে ছেড়ে দিলে, সোডিয়াম খুবই দ্রুত বিক্রিয়া করে, খুব দ্রুত। সোডিয়াম দ্রুত বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে ফেলে, যা বিষাক্ত একটা গ্যাস। এজন্য এই সোডিয়ামকে নিরাপদে রাখার জন্য সোডিয়াম পরমাণুকে রাখা হয় কেরোসিনের নিচে, যাতে এটা সহজে অক্সিজেনের সাথে বিক্রিয়া না করতে পারে। এজন্য বলা হয় যে স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো, আমরা যদি বলি যে পরমাণু স্বাধীন অস্তিত্ব নেই, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কিভাবে? তারপরে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বিক্রিয়া তো করে অণু, না আসলে বিক্রিয়া করে পরমাণু কিভাবে? দেখো, আমি যদি বিক্রিয়া করি পানি প্লাস সোডিয়াম প্লাস পানি, আমরা জানি এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। দেখো, সোডিয়াম একটা পরমাণু। সোডিয়াম ধাতুগুলা সাধারণত এর ক্ষুদ্রতম পরমাণুটা এমন, আর এটার যে মৌল যেটা প্রকৃতিতে পাওয়া যায় বা বিজ্ঞানীরা দেখেছেন সেটা হলো সোডিয়াম। তাহলে সোডিয়াম পরমাণু আর সোডিয়াম মৌল দুইটার সংকেত কিন্তু একই, বা সোডিয়ামের যে অণুটা যেটা প্রকৃতিতে পাওয়া যায়, সোডিয়ামের অণুটা প্রকৃতিতে পাওয়া যায় সেটার সংকেত কিন্তু একই রকম। কিন্তু অক্সিজেন যেটা পরমাণু আর অক্সিজেন যেটা অণু, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধাতুগুলো সাধারণত পরমাণু আর অণু একই রূপে বিরাজ করে, আর অধাতুগুলো যেগুলো গ্যাসীয় সেগুলো ভিন্ন রূপে বিরাজ করে। তাহলে সোডিয়াম যদি আমি বিক্রিয়া করাই, এটা কিন্তু সোডিয়ামের একটা অণু, মানে একাধিক সোডিয়াম মিলে সোডিয়ামের একটা অণু গঠন করছে। আর পানি, এই দুটো বিক্রিয়া করলে আমরা দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন করছে। তাহলে আমি এখানে বলতে পারি যে অণুটা বিক্রিয়া করছে, কিন্তু আসলে না, বিক্রিয়া করতেছে হলো H2O এর হাইড্রোজেন আর তোমার হাইড্রোজেন প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন। কিন্তু যখন এরা একত্র হয়, বিক্রিয়া করে, এখান থেকে এসে হাইড্রোজেন পরমাণুটা, অক্সিজেন পরমাণুটা, হাইড্রোজেন পরমাণু, এখান থেকে সোডিয়াম পরমাণু, এই পরমাণুগুলা মূলত একত্রিত হয়। কিভাবে একত্রিত হয় এগুলো নিয়ে তোমরা অধ্যায় 5-এ পড়বে বিস্তারিত। তাহলে এই পরমাণুগুলো মূলত একত্রিত হয়ে এরকম যৌগ গঠন করছে। এজন্য বলা হয় যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু। এই হলো পরমাণু। যদি বলা হয় পরমাণুর বৈশিষ্ট্য কি কি, পরমাণুর বৈশিষ্ট্য হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, এর স্বাধীন অস্তিত্ব নেই, এটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই হলো এর বৈশিষ্ট্য। তারপর পরমাণুর দেখো 118টা পরমাণু আছে, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, লিথিয়াম,
বেরিলিয়াম, এভাবে 118টা পরমাণু আছে। তুমি যদি এভাবে 118টা পরমাণু সবসময়ই মনে করো তুমি এগুলো নিয়ে লেখাপড়া করবে, এগুলো তুমি বারবার খাতায় লিখতে হবে, এই জন্য এই যে বড় বড় নাম হাইড্রোজেন বানান করে লিখতে গেলে কত বড় বড় নাম হয়, এই জন্য এদেরকে ব্যবহারের সুবিধা করার জন্য, খাতায় লেখার সুবিধা করার জন্য এদের ক্ষুদ্রতম একটা প্রকাশ করা হয় এদেরকে, যেটা দ্বারা সেটা হলো প্রতীক। তাহলে পরমাণুকে যেটা দ্বারা প্রকাশ করা হয় বা বলা হয় মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বা পরমাণুর সংক্ষিপ্ত রূপকে বা সংক্ষিপ্ত প্রকাশকে বলা হয় প্রতীক। এই প্রতীক কি? প্রতীক দ্বারা এই পরমাণুকে প্রকাশ করা হয়। প্রতীক কেমন হতে পারে? প্রতীক হতে পারে এই পরমাণুটার ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম দুইটা অক্ষর, এরকম। যেমন হাইড্রোজেনকে প্রকাশ করা হয় এইচ দ্বারা, হাইড্রোজেনের ইংরেজি নাম হলো হাইড্রোজেন, এই ইংরেজি নামের এইচ কে আনা হয়েছে প্রতীক হিসেবে। ওইরকম অক্সিজেনে আনা হয়েছে ও। আবার হিলিয়ামের তো প্রথম অক্ষর এইচ, তাহলে হিলিয়ামের প্রতীক হওয়া উচিত ছিল এইচ, কিন্তু যেহেতু এইচ হাইড্রোজেন আছেই, এই জন্য হিলিয়ামের প্রতীক হলো এইচ ই। দেখো প্রতীক লেখার বৈশিষ্ট্য হলো প্রথম অক্ষর বড় হাতের হবে, তারপরের গুলো কিন্তু ছোট হাতের হবে। তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। যেমন তোমাদের অনেকেরই এমন হয়ে যায় ক্লোরিন সি ছোট হাতের এল বড় হাতের, মানে সি ছোট হাতের এল ছোট হাতের হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সি একটু বড় করে দিবে, এই বিষয়গুলো খেয়াল রাখবে। তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, ক্লোরিন এগুলো হলো মৌলের প্রতীক। এই মৌলের প্রতীক শুধুমাত্র এই মৌলগুলোর ইংরেজি নাম থেকে আসে না, এদের ল্যাটিন নাম থেকেও আসতে পারে। যেমন সোডিয়ামের প্রতীক হলো Na আসলো কোথা থেকে? সোডিয়ামের তো এস হওয়ার কথা, কিন্তু না, সোডিয়ামের ল্যাটিন নামটা হলো নাট্রিয়াম। এই নাট্রিয়াম থেকে Na আসছে। তারপর আছে পটাশিয়াম হওয়ার কথা পি, কিন্তু পটাশিয়াম হলো প্রতীক হলো কে, পটাশিয়াম আসছে ক্যালিয়াম হতে। তারপর আছে কপার আসছে ল্যাটিন নাম কিউপ্রাম হতে। এরকম অনেকগুলো আছে, তোমরা বই দেখে এগুলো পড়ে নিবা। তারপর যেমন সিলভার আছে আর্জেন্টাম, সিলভারের প্রতীক হলো এজি, সেটা আসছে আর্জেন্টাম এর ল্যাটিন নাম হতে। তারপর আছে হলো মার্কারি, পারদ বা মার্কারি এইচজি, এটাও আসছে ল্যাটিন নাম হাইড্রার জাইরাম থেকে। তারপর আছে টাংস্টেন, এটা আসছে ল্যাটিন নাম ওলফ্রাম থেকে। টাংস্টেনের প্রতীক কিন্তু পরীক্ষা এর আগে বারবার আসছে, টাংস্টেনের প্রতীক কিন্তু ডাব্লিউ, টাংস্টেন, টি নয়। এই যে ল্যাটিন নামগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষা এগুলো আসে যে টাংস্টেনের ল্যাটিন নাম কি বা সিলভারের ল্যাটিন নাম কি। আরো আছে যেমন লেড বা সীসা, এটা হলো পিবি, এর ল্যাটিন নাম হলো প্লাম্বাম। তারপর আছে হলো টিন হলো স্ট্যানাম, টিনের প্রতীক হলো এসএন। তারপর আছে আয়রন আসছে ফেরাম থেকে, আয়রনের প্রতীক হলো Fe। তারপর আছে হলো স্টিবিয়াম থেকে আসছে Sb, এগুলো ল্যাটিন নাম। তাহলে মৌলের ল্যাটিন নাম বা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। তারপর আমরা দেখব অণু কি। অণু, মলিকিউল। অণু হলো, তুমি মনোযোগ দিয়ে শোনো, আমরা পরমাণুর সাথে মিলিয়ে পড়বো। অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব আছে। তাহলে অণুর হলো স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, এর স্বাধীন অস্তিত্ব আছে। দেখো আমরা প্রকৃতিতে তো পানি দেখতেই পাই, তাহলে পানি কিন্তু একটা যৌগ, এর ক্ষুদ্রতম কণাটা হলো একটা অণু, কিন্তু এর ক্ষুদ্রতম কণাটা তো প্রকৃতিতে বিরাজ করতেছে, তাই না? তাহলে পানির ক্ষুদ্রতম কণাটা
এর স্বাধীন অস্তিত্ব আছে, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। আমি তোমাকে একটু আগে দেখাইলাম, যদি আমি সোডিয়াম প্লাস পানি বিক্রিয়া করাই, বিক্রিয়াটা কিন্তু আমি বিক্রিয়া করার জন্য যৌগ ঢেলে দিচ্ছি পাত্রে, মনে করো একটা পাত্রে পানি নিলাম, সেখানে সোডিয়াম ঢেলে দিলাম, আমি কিন্তু ঢেলে দিচ্ছি হলো পাত্রে যৌগটা, কিন্তু আলটিমেটলি যখন বিক্রিয়া ঘটায়, বিক্রিয়াটা করে হলো পরমাণু। এই জন্য বলা হয় অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর এই অণুকে সংক্ষিপ্ত রূপে যে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সংকেত। অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তাহলে যেমন বলা হয় পানির সংকেত কি H2O, এটা রাসায়নিক নাম, কিন্তু আমরা জানি যে H2O মানে পানি, কিন্তু পানির রাসায়নিক নাম কিন্তু অ্যাকচুয়ালি পানি না। H2O এর রাসায়নিক নাম হলো H2O এর রাসায়নিক নাম হলো ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। দেখো ডাই মানে হলো দুই, এখানে দুইটা হাইড্রোজেন আছে, মনো মানে একটা অক্সিজেন আছে, এজন্য বলা হয় ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। আচ্ছা, তাহলে এই হলো অণু। অণুর সংক্ষিপ্ত রূপকে বা অণুকে প্রকাশ করা হয় তার সংকেত দ্বারা। যেমন সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণের সংকেত হলো NaCl। আচ্ছা, তাহলে পরীক্ষায় আসে পরমাণু ও অণুর পার্থক্য। আমরা পার্থক্য কি লিখব? প্রথমে লিখব পরমাণু হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, আর অণু কি লিখব? মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। তারপর লিখব পরমাণু স্বাধীন অস্তিত্ব নেই, অণুর স্বাধীন অস্তিত্ব আছে। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। পরমাণুকে প্রকাশ করা হয় তার প্রতীক দ্বারা, অণুকে প্রকাশ করা হয় তার সংকেত দ্বারা। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে বললাম মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো অণু। আমরা জানি যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাটা হলো পরমাণু, কিন্তু আমি এখানে এটাকে অণু বললাম। যেমন আমি যদি তোমাকে বলি অক্সিজেন গ্যাস হলো O2, আমি যদি এই O2 কে ভাঙি কি পাবো? শুধুমাত্র একাধিক অক্সিজেনই পাবো না। তাহলে এই অক্সিজেন কিন্তু ইনডিরেক্টলি পরমাণুর বৈশিষ্ট্য বহন করতেছে, মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বহন করতেছে। আবার এখানে একাধিক মৌল মিলে অক্সিজেন অণু গঠন করছে, যেটার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব আছে। এই জন্য বলা হয়েছে মৌলিক পদার্থের। আর যৌগিক পদার্থের, এই যে H2O একটা যৌগিক পদার্থ, এটা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, এই জন্য এটা H2O এর একটা বৈশিষ্ট্য বহন করতেছে। এই জন্য মূলত এই কথাটা লেখা হয়েছে। তোমরা অবশ্যই বিশেষ করে 1 থেকে 30 এই 30টা পরমাণু ভালো করে শিখবে। প্রত্যেকটা পরমাণু এদের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন পারমাণবিক সংখ্যা 35 ব্রোমিন। ব্রোমিন কিন্তু একমাত্র তরল অধাতু, একমাত্র তরল অধাতু হলো ব্রোমিন। যখন ধাতু অধাতু পড়াবো এগুলো নিয়ে বিস্তারিত বলবো। আচ্ছা, তারপরে আমরা আসি এই পারমাণবিক সংখ্যা, প্রোটন, তারপর হলো নিউট্রন, ইলেকট্রন, এগুলো কি? আচ্ছা, এগুলো জানার আগে আমাদের জানতে হবে এই পরমাণুর মৌলিক কণিকাগুলো। দেখো আমি বলেছিলাম মৌলিক কণিকা তিন ধরনের: স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, আর হলো কম্পোজিট মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা হলো এই যে পরমাণু, এই পরমাণুকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় এই পরমাণু মূলত তিনটা জিনিস দ্বারা গঠিত। পরমাণুর একদম কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। যেমন এটা যদি একটা কার্বনের পরমাণু হয়, দেখা যায় যে এর কেন্দ্রে থাকে 6টা প্রোটন আর 6টা নিউট্রন, আর এর বাহির দিয়ে ঘুরে 6টা ইলেকট্রন, চারদিকে চারপাশে ঘুরে। তাহলে পরমাণুতে প্রত্যেকটা পরমাণুতে যা যা থাকবে তা হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রত্যেকটা পরমাণুতে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে, শুধুমাত্র হাইড্রোজেন বাদে। এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটি নিউট্রন সংখ্যা শূন্য। একমাত্র পরমাণু হাইড্রোজেন যার নিউট্রন সংখ্যা শূন্য। হাইড্রোজেনের ভর হলো, আচ্ছা যখন আমি এটা নিউট্রন সংখ্যা হিসাব করব তখন এটা দেখাবনি। তাহলে পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা হলো তিনটি। স্থায়ী মৌলিক কণিকা তিনটি, সেগুলো হলো ইলেকট্রন,
প্রোটন ও নিউট্রন, এই তিনটি হলো পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা। তারপর অস্থায়ী মৌলিক কণিকা, যেগুলো পরমাণুতে থাকতেও পারে নাও থাকতে পারে, মাঝে মধ্যে এগুলোকে পরমাণুতে দেখা যায়। এগুলো হলো পজিট্রন, মেসন, নিউট্রিনো ইত্যাদি ইত্যাদি, এরকম বেশ কিছু দেখা যায়। পজিট্রন, মেসন, নিউট্রিনো। তারপর কম্পোজিট মৌলিক কণিকা কি? কম্পোজিট মৌলিক কণিকা হচ্ছে অনেক সময় একাধিক স্থায়ী অস্থায়ী মৌলিক কণিকা একত্রিত হয়ে এক ধরনের ভারী মৌলিক কণিকা তৈরি করে, যেগুলো পরমাণুতে বিরাজ করতে পারে, সেগুলোকে বলা হয় কম্পোজিট মৌলিক কণিকা। এগুলো সাধারণত দুইটা দেখা যায়, একটা হলো আলফা কণা ও ডিউটেরন। সাধারণত এই দুই ধরনের কম্পোজিট মৌলিক কণিকা পরমাণুতে মাঝে মধ্যে বিরাজ করে, এই জন্য এটাকে কম্পোজিট মৌলিক কণিকা বলা হয়। এখন আমরা দেখব প্রোটন কি, নিউট্রন কি, ইলেকট্রন কি। এই যে পরমাণুটা, এই পরমাণুটাকে বিশ্লেষণ করলে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায় যে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রটা ভারী। মানে ধরে নাও পরমাণুর ভর কিন্তু অনেক কম, আমি ধরে নিলাম যে একটা পরমাণুর ভর হলো 5 কেজি, তাহলে দেখা যাবে এর একদম কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর যেটা কেন্দ্র তাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দের বাংলা অর্থই হলো কেন্দ্রিকা। তাহলে পরমাণুর একদম কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, আমি ধরে নিলাম একটা পরমাণুর ভর 5 কেজি, দেখা যায় এর কেন্দ্রের জায়গাটা খুবই ছোট, কিন্তু দেখা যায় এই কেন্দ্রেই অধিকাংশ ভর থাকে। মানে পরমাণুর ভর 5 কেজি হলে এর কেন্দ্রের ভরই 4 কেজি, 4.5 কেজি প্রায়, এরকম, এত কম বেশি। তাহলে যেমন এটা যদি একটা পরমাণু হয়, দেখা যায় এর কেন্দ্রটা এতটুকু, আর এই কেন্দ্রের ভরই অধিকাংশ, এই কেন্দ্রেই পরমাণুর অধিকাংশ ভর রয়েছে, এরকম দেখা যায়। আর এই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। আর বাহিরে যে এরকম বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, এই ইলেকট্রন যে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়, এগুলোকে বলা হয় কক্ষপথ। আচ্ছা, তাহলে প্রোটন কি? একটা পরমাণুর কেন্দ্রে দেখা যায় ধনাত্মক চার্জযুক্ত কিছু কণিকা থাকে, সেগুলোকে বলা হয় প্রোটন। তাহলে পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যা কেমন হতে পারে? সংখ্যা হতে পারে পরমাণুর একক ধনাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকাকেই বলা হয় প্রোটন। এটা পরমাণুর একটা একক, পরমাণুকে ক্ষুদ্রতম ভাগে ভাঙলে বা প্রত্যেকটা পরমাণুতে প্রোটন থাকবেই, এই জন্য প্রোটন হলো পরমাণুর একটা একক। আর এটা ক্ষুদ্রতম স্থায়ী মৌলিক কণিকা, এই যে একটু আগে পড়ালাম স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা তিনটা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তারপর প্রোটন পরমাণুতে থাকবেই, এই জন্য প্রোটনের সংখ্যাটা ওইরকম। আর প্রোটনের চার্জ হলো ধনাত্মক, একে প্রকাশ করা হয় পি দ্বারা, এর চার্জ হলো ধনাত্মক। এটা কিন্তু ছোট হাতের পি, বড় হাতের পি দিয়ে আবার ফসফরাস মৌল হয়ে যাবে কিন্তু। তারপর থাকে নিউট্রন। একটা পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে, সাধারণভাবে, সব ক্ষেত্রে না, বেশ কিছু ক্ষেত্রে নিউট্রন সংখ্যাও ততগুলাই থাকে। আর নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ। তাহলে পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। নিউট্রনের সংখ্যা কেমন হতে পারে? পরমাণুর একক আধান বা চার্জ নিরপেক্ষ স্থায়ী মৌলিক কণিকাকে বলা হয় নিউট্রন। তাহলে পরমাণু কেন্দ্রে থাকে নিউট্রন, যেটা হলো চার্জ নিরপেক্ষ। তারপর বাহির দিয়ে ঘুরে, কক্ষপথে ঘুরে ইলেকট্রন। একটা পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে, পরমাণুতে সেই কয়টাই ইলেকট্রন থাকবে। তাহলে এই ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, যেটা চারদিকে ঘুরে বেড়ায়। এই হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এখন এদের সম্পর্কে বলতে গেলে, যেমন প্রোটনের দেখা যায় যে প্রোটনের চার্জ হলো +1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব। তারপর এটা হলো চার্জ। তারপর আছে প্রোটন যেহেতু ধনাত্মক, এই জন্য ধরা হয় এর আপেক্ষিক আধান।
বা আপেক্ষিক চার্জ, আপেক্ষিক আধান হলো +1। এগুলো তোমরা বই পেয়ে যাবে। তারপর প্রোটনের একটা ভর আছে 1.673, 1.673 গুণন 10⁻⁻28 গ্রাম। এটা কিন্তু গ্রাম। যদি আমরা এটাকে কেজিতে নেই কি হবে? এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1.673 গুণন 10⁻⁻28 কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি, 1000 মানে একের পরে 3টা শূন্য, তাহলে 10 কিউব। 10 কিউব দ্বারা ভাগ করলে 10 কিউব উপরে গেলে হবে 10⁻³ অর্থাৎ এটা উপরে গেলে হবে 10⁻³ তাহলে -3 আর -20 এটা হয়ে যাবে -31। তাহলে এটার ভর 1.673 গুণন 10⁻28 গ্রাম অথবা 1.673 গুণন 10⁻31 কেজি। তোমাদের কিন্তু দুইটা শিখতে হবে। অঙ্ক করার জন্য মূলত আমাদের লাগবে কেজিটা, কারণ এটা হলো এসআই একক। তারপর নিউট্রন আছে, এটা চার্জ নিরপেক্ষ, এর আপেক্ষিক আধান শূন্য। আবার নিউট্রনের ভর আছে, নিউট্রনের ভরটা হলো অলমোস্ট প্রোটনের সমানই 675 গুণন 10⁻28 গ্রাম। এই সংখ্যাগুলো তোমাদের মুখস্থ করতে হবে, শিখতে হবে, অঙ্ক করার জন্য এগুলো লাগবে। তাহলে নিউট্রনের আপেক্ষিক ভর, নিউট্রনের ভর কিন্তু প্রোটনের ভরের প্রায় কাছাকাছি, আর এটাকে কেজিতে নিলে 10⁻31 কেজি হবে। তারপর ইলেকট্রনের চার্জটা গুরুত্বপূর্ণ, -1.60 গুণন 10⁻19 কুলম্ব। চার্জের একক হলো কুলম্ব। আর নিউট্রনের কিন্তু আপেক্ষিক আধানও শূন্য, যেহেতু এটা চার্জ নিরপেক্ষ, এটা ধনাত্মক না ঋণাত্মক না। আর ইলেকট্রনের আপেক্ষিক আধান -1, ইলেকট্রনের ভরটা হলো 9.11 গুণন 10⁻28 গ্রাম। তাহলে নিউট্রনের ইলেকট্রনের ভর 9.11 গুণন 10⁻28 গ্রাম, এটাকে কেজিতে নিলে 10⁻31 কেজি হবে। ও দুঃখিত, এটা 10⁻24 এটাকে কেজিতে নিলে হবে 10⁻27, এটাকেও কেজিতে নিলে হবে 10⁻27 কেজি, আর এটাকে কেজিতে নিলে হবে 10⁻31 কেজি। ওকে, এই হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এখন আমরা দেখব পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা হলো একটা মৌলের পরমাণুতে কি পরিমাণ প্রোটন আছে তার সংখ্যাটা হলো পারমাণবিক সংখ্যা। একে প্রকাশ করা হয় Z দ্বারা প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যাকে। তাহলে একটা পরমাণুতে যে কয়টা প্রোটন আছে তাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এর সংখ্যা কি হবে? কোন মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। যেমন ধরো হাইড্রোজেনের পরমাণুতে প্রোটন আছে একটা, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেনের প্রোটন সংখ্যা আছে 8টা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তারপর কপারের বা জিঙ্কের নিউক্লিয়াসে প্রোটন আছে 30টা, তাহলে জিঙ্কের পারমাণবিক সংখ্যা হবে 30। এই হলো পারমাণবিক সংখ্যা। তারপর আছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে নিউট্রন সংখ্যা কি? কোন মৌলের পরমাণুতে, পরমাণুর কেন্দ্রে যে কয়টি নিউট্রন আছে তার সংখ্যাকে বলা হয় নিউট্রন সংখ্যা। যেমন হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন আছে 0, একমাত্র পরমাণু যার কেন্দ্রে নিউট্রন সংখ্যা 0। তারপর হাইড্রোজেনে 0। তারপর যদি আমি অক্সিজেনের চিন্তা করি, অক্সিজেনে হলো 8। তারপর হলো ম্যাগনেসিয়ামে 12। তোমরা এগুলো বই পেয়ে যাবে। এখন আমরা এই পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা দিয়ে নিউক্লিয়ন বা নিউক্লিয়াস এর ভর বের করার চেষ্টা করব। দেখো, একটা মৌলের বা পরমাণুর কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের যে ভর, এই নিউক্লিয়াসের একটা ভর আছে। নিউক্লিয়াসের ভর কি হবে? নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রনের মোট যে ভর, সেটাই কিন্তু একটা পরমাণুর নিউক্লিয়াসের ভর হবে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের ভরকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা।
ভর সংখ্যাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা, বা এটার আরেকটা নাম হলো ভর সংখ্যা। তাহলে পরমাণুর ইলেকট্রনের ভর খুবই কম। এই যে প্রোটন আর নিউট্রন আছে না, এদের ভরের দেখা যায় 1840 ভাগের 1 ভাগ হলো একটা ইলেকট্রনের ভর। এটা খুবই ক্ষুদ্রতম, এই জন্য এটাকে পরমাণুর ভরে কাউন্ট করা হয় না। একটা পরমাণুর ভর সংখ্যা বোঝালে তার নিউক্লিয়ন সংখ্যাটাই বোঝায়। আর নিউক্লিয়ন সংখ্যা কি? নিউক্লিয়ন সংখ্যা হলো প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তাহলে প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা জেড, তারপর নিউট্রনের সংখ্যাকে বলা হয় নিউট্রন সংখ্যা এন। তাহলে যদি আমি তোমাকে বলি একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত, হাইড্রোজেনে প্রোটন আছে একটা, নিউট্রন একটাও নেই, এই জন্য হাইড্রোজেনের ভর 1। অ্যাকচুয়ালি ভরটা হলো 1.008, কিন্তু এটা কিন্তু 1 এর মতোই। তারপর যদি আমি যেমন আমি যদি বলি নাইট্রোজেনে প্রোটন থাকে 7টা, নিউট্রনও থাকে 7টা, এই জন্য নাইট্রোজেনের ভর হলো 14। আমি যদি বলি ফসফরাসের নিউক্লিয়াসে প্রোটন আছে 15টা, নিউট্রন আছে 16টা, এই ভর সংখ্যা হলো 31। এভাবে তোমার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল দিয়ে ভর সংখ্যা বের করতে পারবো। ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সূত্র পেলাম কি? এ সমান পি প্লাস এন বা জেড প্লাস এন। পরীক্ষায় এরকম আসতে পারে যে যদি কোনো একটি পরমাণুর নিউট্রন সংখ্যা 10 এবং ভর সংখ্যা 20 হলে এর পারমাণবিক সংখ্যা বের করো বা পরমাণুটি নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে? ধরলাম নিউট্রন সংখ্যা দেওয়া আছে 10, ভর সংখ্যা দেওয়া আছে 20, বললো এর পারমাণবিক সংখ্যা কত। তাহলে আমরা এই সূত্রে ফেলে দেব a সমান z প্লাস n, তার মানে z প্লাস n সমান a, অর্থাৎ z সমান a মাইনাস n। তাহলে a হলো 20 মাইনাস n হলো 10, এই হলো পারমাণবিক সংখ্যা 10। এখন যদি বলে মৌলটি শনাক্ত করো, পারমাণবিক সংখ্যা 10 কার? নিয়নের। লিখে দেব পারমাণবিক সংখ্যা 10 নিয়নের, অতএব মৌলটি নিয়ন। শেষ। এভাবে আমরা নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা।